DSMS-এর চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে ইউটিউবে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই প্রতি শুক্রবার এবং রোববার আমি আলোচনা করে থাকি। রোববারে ওষুধ নিয়ে আলোচনা করি। আজকে আমাদের 37তম ওষুধ, অর্থাৎ এ পর্যন্ত 36টা আলোচনা করেছি। এই 36তম ওষুধটির নাম হচ্ছে রুডা এবং আমি রুডা নিয়ে আলোচনা করব। চলে আসি তাহলে। আলোচনা করব লক্ষণ সমষ্টি, প্রয়োগ এবং কোন ওষুধের সঙ্গে তার তুলনা এবং রোগসমূহ। চলে আসি কেন মনে রাখার কৌশলটা কি। যেমন রুডা, এটা খুব বিস্তৃত ওষুধ নয়, পলিক্রাস ওষুধ নয়, অর্থাৎ বিভিন্ন রোগের কাজ করে না, কিন্তু যেই রোগের কাজ করে সেটা তার দৃঢ়তার সঙ্গে করে এবং খুব ভালোভাবে পরীক্ষা করেও তোমরা নিতে পারো। তাহলে চলে আসি, এই রুডা ওষুধটা কি কি লক্ষণের ভিত্তিতে আমরা প্রয়োগ করতে পারি। সচরাচর এগুলো গাছগাছালি থেকেই তৈরি হয়, গাছের পূর্ণাঙ্গ গাছের করে এবং যেটা হোমিওপ্যাথিকের সিস্টেমেই মাদার তৈরি করে সেখান থেকে আমাদের ওষুধগুলো তৈরি হয়। চলে আসি প্রথমে 1 নম্বর, সন্ধিস্থানের অস্থিচ্যুতি বা মস্কেয়া যাওয়া। দেখুন অনেক ওষুধ আছে, তাহলে প্রথমটা হলো সন্ধিস্থানের অস্থিচ্যুতি বা মস্কেয়া যাওয়া। 2 নম্বর হলো কোটি ব্যথা, মলদ্বারে শিথিলতা। 3 নম্বর হলো স্ত্রী জননেন্দ্রিয় চুলকানির সহিত বাম স্তনে ব্যথা, চক্ষু জ্বালা ও দৃষ্টি বিপর্যয়। 5 নম্বর হাড়ে আঘাত ও পেরিটোনিয়ামে আঘাত, বুকে আঘাত এবং তার কারণে ক্ষয়রোগ। এই কয়েকটা লক্ষণের কথা মনে রাখি আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। প্রথম যে কথাটা বললো অস্থিচ্যুতি বা মস্কে যাওয়া, দেখুন এটা রাস্টক্সও আছে, আরও অনেক ওষুধে থাকতে পারে, তবে রুডার মতন কোনোখানে এত প্রকটভাবে নেই যে দিলেই আপনি কাজ পাবেন। সুতরাং আমাকে মনে রাখতে হবে আঘাতের ওষুধের আমরা যদি 5-10টা আলোচনা করি তার ভিতরে রুডাকে অবশ্যই স্থান দিতে হবে। কেন? ওই যে বললাম বুকে আঘাতের কারণে তার টিবি রোগ যদি হয় তাহলে একমাত্র রুডেই ভালো করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই রুডা ওষুধ হিসাবে আঘাতের দিয়ে এটা মনে রাখার কৌশল। অর্থাৎ প্রশ্ন হচ্ছে কীভাবে মনে রাখবো। আঘাতের তো মাসেলের উপরে আঘাত, মাংসপেশির উপরে আঘাত, হাড়ের উপরে আঘাত, হাড়ে জোড়া লাগানোর আঘাত এবং স্নায়ু ব্যথা, অনেক কিছু আছে। কিন্তু এটার মনে রাখতে গেলে পেরিটোনিয়ামে ব্যথা, অর্থাৎ হাড়ের উপরে পাতলা আবরণ যে আছে সেই আবরণে বা স্নায়ুর এই যে গুলো আমাদের শরীরে ছড়িয়ে আছে, সমস্ত হাড়ের আবরণের যদি আঘাত লাগে, সেই পাতলা আবরণে আঘাত লাগে, তাহলেই সেটার 1 নম্বর ওষুধ। হয়তো আমার সৌভাগ্য হয়েছিল, সেই কারণেই আমার এই দর্শনটা লাভ করছে। আমি আশা করব তোমরাও সেই দর্শন লাভ করে হোমিওপ্যাথিকের তৃপ্তি পাও, তাহলেই আমরা নির্বাচন করতে পারবো কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচিত। আমি একটা কেস টেকিং পরে বলার চেষ্টা করব। চলে আসি তাহলে কি এই কারণে কোটি ব্যথা হতে পারে, মলদ্বারের শিথিলতা। আমরা যদি 2টা কথা মনে রাখি, অর্থাৎ আঘাত এবং পেরিটোনিয়ামে আঘাত, অর্থাৎ অস্থি আবরণ বেষ্টিতে আঘাত, আর মলদ্বারের শিথিলতা, এই 2টা লক্ষণ মনে রাখলেই এই ওষুধটা প্রয়োগ করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। আমি একটু বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করব যে মলদ্বারের শিথিলতা কিভাবে আমরা মনে রাখবো। তাহলে আর এই কয়েকটা লক্ষণ যদি মনে রাখো, এই কয়েকটা লক্ষণের ভিত্তিতে এই ওষুধটা প্রয়োগ, এটা কোনো পলিক্রাস ওষুধ নয়, সুতরাং বিবিধ রোগের কোনো এটা কাজ করে না। চলে আসি তাহলে এটাকে মনে রাখার কৌশলটা এই যে বললাম মলদ্বারের শিথিলতা। দেখো মলদ্বার অনেক ওষুধেই মলদ্বার বেরিয়ে পড়ে। যেমন আমরা যদি তুলনা করি ইগনেশিয়া, মিউটেরিক অ্যাসিড, পডোফাইলাম, অ্যালো, কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যালো অনেক সময় মলদ্বার বাহিরেও ভিতরে ঢুকে যায়, কিন্তু রুডার মলদ্বার বেরোলে আর ঢুকে না। এটিও মনে রাখলেই আমরা এই ওষুধটাকে প্রয়োগ করতে পারি। দেখো মলদ্বার যদি বেরিয়ে যায়, র্যাক্টম প্রলাপস যেটা আমরা বলি সচরাচর, অনেকগুলো ওষুধের নামে বললাম, ইগনেশিয়া, রুডা, মিউটেরিক অ্যাসিড, পডোফাইলাম এবং অ্যালোতে বেরোলে ঢুকে যায়, অন্যগুলোতেও যদি র্যাক্টম বেরিয়ে যায় অনেক সময় ঢুকে যায়, কিন্তু রুডার সেটা ঢোকে না। মলদ্বার বেরিয়ে গেলে এবং সেটা আর ঢোকার কোনো
কষ্ট হয় অথবা সহজে সেটা ঢুকতে চায় না। আর অনায়াসে সেটা অনেক সময় কোদ দিয়ে প্রস্রাব করলেও সেটা বেরিয়ে যেতে পারে, এত বেশি শিথিলতা যেটা আমরা লক্ষণের ভিতরে বললাম। আর কিছুর সঙ্গে আমরা তুলনা করতে পারি। ন্যাসে সুন্দর একটা কথা বলছে যে আমরা সচরাচর ডাক্তার দেখালেই চোখের চিকিৎসা করা হয়, অর্থাৎ চশমা দিয়ে দেওয়া হয়। বলছে যে ন্যাট্রামির এবং সেনেগা এবং রুডা এই তিনটা ওষুধ যদি আমরা ঠিক মতন চোখে ব্যবহার করতে পারি তাহলে এই আমাদের অপব্যবহারের চশমার আর হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ দেখো কি সুন্দর করে বুঝাবার চেষ্টা করেছেন। কি বলেছেন? চোখের রোগে সচরাচর এই তিনটা ওষুধ যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি চোখের কাজের উপর, তাহলে আর চশমার প্রয়োজন হয় না। কোনটা মনে রাখার চেষ্টা করবে? ন্যাট্রামিউর, সেনেগা, রুডা। তাহলে চলে আসি আজকের এই যে কথা। আর আঘাতের সঙ্গে যদি আমরা তুলনা করি, আঘাতের আর্নিকা, রাস্টক্স, ফ্যাটোলক্কা, স্যালিসিয়া, ক্যালকিরিয়াফস, সিম্পিটাম, হাইপেরিকাম, স্নায়ুর ব্যথা, আরও অনেক ওষুধ হতো আছে, 10-12টা ওষুধের বেশি হতো হবে না। তার ভিতরে রুডার স্থান হলো আলাদা, অর্থাৎ পেরিট্রিয়ামে যদি আঘাত লাগে, অস্থি আবরণ পেশিতে যদি আঘাত লাগে এবং সেখানে যদি কোনো রকমের ট্রাভেলস হয়, তুমি আর্নিকা দিলেও ভালো কাজ করবে না বা অন্য কোনো ওষুধ দিয়ে তুমি ফলাফল পাবে না। কিন্তু সুন্দর যদি তুমি রুডা দিতে পারো তাহলে চমৎকার। আমি একটা কেস দেখেছিলাম আমার চেম্বারের প্রথম জীবনে। আমি যেখানে বসি চেম্বার করি সেখানে একটা রুগী এসে যে হোমিওপ্যাথিক ফার্মেসিতে ওষুধ ফেরত দিতে আসছে। কী ওষুধ? রাস্টক্স, আর্নিকা, এগুলো কাজ করে না। তো আমি জিজ্ঞেস করলাম কিভাবে কোথায় আপনি প্রয়োগ করেছেন? কেন? হাড়ে আঘাত লাগছে, আঘাতের কারণে সেখান থেকে পানি পড়ে এবং কোনো রকমেই এই ওষুধগুলো কোনো কাজ করে নাই, আপনাদের ওষুধে কাজ করে না। অর্থাৎ 2-3টা ওষুধ সে ব্যবহার করে কোনো ফলাফল পায়নি। তখন আমি তাকে বললাম, রুডা যদি প্রয়োগ করেন খুঁটির মতন কাজ করবে। আমিও আমার জীবনে এরকম প্রয়োগ ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, যেমন হাঁটুর নালিতে যদি ব্যথা পেয়ে পেরিটোনিয়াসে আঘাত পায় এবং সেখান থেকে যদি অনবরত পানি পড়ে বা অথবা ব্যথা বেদনা কিছু হয়, তুমি M1 বা M2 2 বোতলেই 3-4 করে দাও, 2 দিনেই ভালো হয়ে যাবে। কি অপূর্ব ওষুধ! এই জন্যই অ্যালোপ্যাথিক এই জন্য এলএম পদ্ধতিতে আমরা যদি ব্যবহার করতে পারি, ঠিক মতো প্রয়োগ করে এবং মাত্রা অর্থাৎ তরুণ রোগে ঠিক করে দিতে পারি, তাহলে ফলাফল তোমরা অবাক হবে। তোমাদের অর্থাৎ যেই রোগের কথা বললাম, যেই লক্ষণ ভিত্তিতে রোগের কথা বললাম, অনায়াসে প্রয়োগ করে তার দর্শন লাভ করো, এই আশা রেখেই আমি চলে যাচ্ছি কি রোগে আমরা সেটা ব্যবহার করতে পারি। তাহলে চলে আসি কি রোগ। প্রথমেই তো আমরা যদি বলি আঘাতজনিত পীড়া, এবং কোথায় সেটাও বলে দিলাম। আর বাত, এগুলো সচরাচর অনেক ওষুধ আছে, সেখানে মনে না রাখলেও আমাদের চলবে। কিন্তু আঘাতের যদি কারণে হয়ে থাকে তাহলে একমাত্র ওষুধ রুডা। তারপরে চক্ষু পীড়া, অর্থাৎ চোখ যদি অনবরত সূচ অথবা চোখের কাজ করে, ছাপাখানা অথবা লেখা অথবা আমাদের যে সেলাইয়ের কাজ, তাহলে চোখের যে পীড়া হয় সেই পীড়াতে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। প্রস্রাবের পীড়া, অনেক সময় বেগ ধারণ করার ক্ষমতা থাকে না এবং প্রস্রাব অসাড়ে হয়ে যায়। আর একটা কথা, সবুজ বর্ণের প্রস্রাব, সচরাচর 2-1টা মেডিসিন ছাড়া আর আমার জানা নাই এই সবুজ বর্ণের প্রস্রাব অল্প হবে, ফোঁটা এবং বর্ণটা সবুজ, এরকম মূত্র পাওয়া অথবা প্রস্রাব হওয়া খুব কম ওষুধেরই আছে। চলে আসি তাহলে সবুজ বর্ণের প্রস্রাব, পিঠে ব্যথা বা আমরা কোমরে ব্যথা বলতে পারি, র্যাকট্রাম প্রলাপস, কোষ্ঠবদ্ধতা আর আঘাতজনিত কারণে টিবি। এই কয়েকটা রোগ ছাড়া সচরাচর এই ওষুধের অন্য কোনো রোগে কাজ করে না। আর প্রয়োগ ক্ষেত্র সেটাই আলাদা। শততম পদ্ধতিতে 30 বা 200 ব্যবহার করুন, আমার কোনো আপত্তি নেই, আমার অভিজ্ঞতা নাই, আমি সেটা জানিও না। আপনারা আপনাদের মতন করে অভিজ্ঞতা থেকে সেটা সঞ্চয় করবেন। তবে অনেক সময় রোগের বৃদ্ধি হয়, এই সকল কারণে এলএম পদ্ধতি নবতম যুগের নবতম ওষুধ আপনাদের হাতে তুলে দিচ্ছি। তার কার্যকারিতা এবং ক্ষমতা দেখলেই আমরা অবাক হওয়ার মতন ঘটনা আপনাদের হাতেই ঘটবে, আপনারাই চিকিৎসা করবেন। তাহলে আমরা চলে আসি এই রুডাকে এলএম পদ্ধতিতে প্রয়োগ করার আহ্বান জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।